কিছুটা ঝুঁকে তুষির মাথার দুপাশে হাত রাখলো। তুষির গরম নিঃশ্বাস এখন একেবারে তুষারের মুখে পড়ছে। তুষারের হৃদয়ে এবার থমকে গেল। কাছে থাকার কাছে টানার তীব্র ইচ্ছে হচ্ছে। নিজেকে সামলানো এখন যেন আরো কঠিন হয়ে যাচ্ছে। তুষার ভাবছে এখানে না আসাটাই বোধহয় ভালো ছিল। তুষার এভাবে কতক্ষণ ঝুঁকেছিল তার কোনো হিসেব নেই। তবুও বহু কষ্টে বলল, এভাবে যে তুই অসুস্থ হয়ে যাবি, বিশ্বাস কর আমি ভাবতেই পারিনি। সবকিছু বুঝে ওঠার আগেই হয়ে গেল। তোর মলিন মুখখানা দেখতে আমার মোটেও ভালো লাগছে না। এই তুষু, ঝগড়া করবি না আমার সাথে? রাগ করে আর কতক্ষণ শুয়ে থাকবি বলতো? কিরে বেয়াদব, তুই কি জানিস এভাবে অসাড় হয়ে শুয়ে থাকতে দেখতে আমার বুকে ভীষণ কষ্ট হচ্ছে। দেখ, এভাবে তোকে তো একদম ডাইনি ভূতের থেকেও ভয়ঙ্কর লাগছে। শেওড়া গাছের পেটনি। উঠ না তুষু, প্লিজ। কণ্ঠস্বর নামিয়ে এ কথা বলে শেষ করলো। ভাবলো এবার যাওয়া উচিত। গালের কাছে ডান হাতটা উঠাতেই একটি নরম হাত আলতো করে ধরে ফেললো। তুষার চকিতে হয়ে তৎক্ষণাৎ ওর মুখের দিকে তাকালো। দেখলো জ্বরের ঘোরে কি কি বিড়বিড় করছে সে। তুষার আবার কানটা নিয়ে তুষির মুখের কাছে আসলো। অস্ফুট স্বরে একা একাই বিড়বিড় করছে তুষি। তুষারের বাচ্চা, আমি তোকে ছাড়বো না। কিভাবে পারলি আমার সাথে এমন করতে, জঙ্গলি ভূত? কত কষ্ট হচ্ছিল আমার। যদি একবার বুঝতে পারতে। আমাদের বাসা থেকে এক্ষুনি চলে যাও তুমি, না হলে মেরে ফেলবো একদম। শাস্তি দিব ভীষণ। জ্বরের ঘোরেও ওকেই গালি দিচ্ছে বলে তুষারের এত কিছুর মাঝেও বেশ জোরেই হাসি পেল। ইচ্ছে হলো হু হু করে হেসে দিতে। তাতে যদি এবারই সবাই উঠেও পড়ে তার কিছু যায় আসবে না। বউ কষ্টে হাসি থামিয়ে বলল, তার কি কি করেছে শুনি? জঙ্গলি ভূত খুব কষ্ট দিয়েছে? এখন তাহলে তো খুব আদর করতে হয়। কিন্তু জানিস, পাশে তোর সিসি ক্যামেরা। এই জন্য তুই বললেও আমি কিছু করতে পারবো না। নয়তো সকাল সকাল ব্রেকিং নিউজ বানিয়ে ছাড়বে রিমি। শিরোনাম হবে, দেখুন এ কি করলো এক রাক্ষসী, কিভাবে এক নাদান ছেলের ইজ্জত লুটে পুটে নিল। না বাবা, এখনো বিয়ে করিনি, প্লিজ আদর দিতে বলিস না। আমার তো এখন ভয় হচ্ছে, যদি তুই উল্টাপাল্টা কিছু করে ফেলিস। আর কি যেন, বাসা থেকে চলে গেলে তুই কি খুশি হবি? তুষি শুনলো নাকি কে জানে, তবেও অস্ফুট স্বরে শুধালো, হ্যাঁ হ্যাঁ, চলে যাও তুমি। সহ্য হয় না তোমাকে। তুষার ঢং করে কাঁদো কাঁদো হয়ে বলল, আচ্ছা তাহলে চলেই যাই। সন্দুষু, তুই যখন বললি তাহলে তো একেবারেই চলে যাব। আর কখনোই আসবো না, তুই ডাকলেও না। তখন কিন্তু কান্নাকাটি করতে পারবি না, বুঝে শুনে বলিস। তুষি গলা জড়ানো কণ্ঠে বলল, জানি না কিছু, আমি জানি না। দূরে যাও সবাই। নিঃশব্দে হেসে উঠল তুষার। আচ্ছা বলেই চলে যাওয়ার জন্য নিজের হাত ছাড়িয়ে নিতেই তুষি দুহাতে মাঝ শক্ত করে চেপে ধরল। তুষার অবাক হলো। কি করতে চাইছে কি তুষি? সে কি সারা রাত এখানে বসে থাকবে? আশ্চর্য! জ্বরের ঘরে মাথা খারাপ হয়ে গেছে এই বেয়াদ্দবের। তা বেশ বুঝতে পারলো তুষার। এসব ভাবনার মাঝে ডান হাত অনুভব করলো ঠোঁটের স্পর্শ। তুষি হাতটা মুখের কাছে এনে চারপাশে ছোট ছোট চুমুকাচ্ছে। তুষার চমকে উঠল। তুষির স্পর্শে তুষারের রক্ত ছুটে যাওয়ার উপক্রম। ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না সে। এটা কি করলো তুষি বেয়াদব? সে জ্বরের ঘোরেই করুক বা ইচ্ছেতেই করুক, তুষারের সামলানো খুব কঠিন হয়ে যাচ্ছে। সবকিছুই আউট অফ মাইন্ডে চলে যাচ্ছে তার। সে তৎক্ষণাৎ বাম হাত, যেটা তুষির বালিশের উপর ছিল, ওটা দিয়ে তুষির দুহাত থেকে ডান হাত ছাড়িয়ে নিল। ছোট্ট করে নিজের অধর ছুঁয়ে দিল প্রেয়সীর উত্তপ্ত ললাটে। বড়সড় শ্বাস নিল। হায়, কেমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি! তুষি কখনো নিজে থেকে হাত পর্যন্ত ধরেনি, আর আজ চুমু খেয়ে নিল। হায় হায়, কত বড় কাণ্ড করে ফেললো এই চুন্নি মহিলা। যদি এই কাণ্ড তুষি নিজ চোখে দেখতো তাহলে নিজেই মরে যেত। লজ্জায় এক মাস সামনে আসতো না। তুষার ধীরে ধীরে সরে রুমের বাইরে আসলো। এখন রিল্যাক্স লাগছে। স্বস্তির নিঃশ্বাস ফেললো তুষার। এবার সে নিশ্চিন্তে একটু ঘুমিয়ে নিতে পারবে। কি ভয়ঙ্কর মহিলা রে বাবা! তুষির কাছে গেলেই হুঁশ জ্ঞান হারাতে বসে সে। কেন এমন হয়? কেননা जानम देख लो मिट गई दूरियां, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। कैसी सरहदें, कैसी मजबूरियां, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। तुम छुपा ना सकोगी मैं वो राज हूँ, तुम
भुला ना सकोगी वो आवाज हूँ, गूंजता हूँ जो दिल में तो हैरान हूँ क्यों, मैं तुम्हारे ही दिल की वो आवाज हूँ। सुन सको तो सुनो धड़कनों की जुबान, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। कैसी सरहदें, कैसी मजबूरियाँ, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। ভোর রাতের দিকে তুষার বিছানায় আরাম করে গায়ে এলিয়ে দিয়েছে। আজ তাকে পুকুরের পানিতে চুবালেও 12টার আগে উঠবে না বলেই পণ করেছে। নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে নেওয়া যাক তাহলে। বাড়ি সকলে উঠে পড়েছে। আজ যে অনেক কাজ এ বাড়ির। বড় মেয়ের জামাই বলে কথা, নানা রকম রান্নার তোড়জোড় চলছে। দুজা আর ভাবি মিলে রান্না শেষ করে দিচ্ছেন। সবাই উঠে আগে তুষিকে দেখে এসেছে। জ্বর হালকা কমে আসায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। নূরজাহান চা কফি বানিয়ে আজাদ, আতিকুর রহমান, আলতাফ রহমানকে দিয়ে আসলেন। তারা চা খেতে খেতে গল্পে মশগুল। হাতে হাতে রান্না শেষ করার জন্য রান্নাঘরে চলে গেলেন তুষারের মা। শেষ রাতের দিকে তুষির হালকা জ্বর কমে যায়। জ্বর চলে যাওয়ায় তুষি সকাল সকাল মাথা উঠাতে পারছে না বিছানা থেকে। কেমন ভার ভার লাগছে। জ্বরে যখন কাঁপছিল তুষি জড়িয়ে ধরে, তখন ঘুমিয়ে গেছিল রিমি, যাতে ঠান্ডা কম লাগে। এখন আবার গরমে ঘেমে উঠেছে সারা শরীর। তুষির ঘুম ছুটে যাওয়ার পর অনুভব করে দু হাত পা দিয়ে কে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে তাকে। এক বিন্দুও নড়াচড়ার জো নেই। নিজের অজান্তেই দুই ভ্রু ভীষণ রকম কুঁচকে গেল। পাশ ফিরে তাকাতেই দেখতে পেল রিমি খুব শক্ত করে ধরে বেহুশে ঘুমোচ্ছে। দেখে যে কেউ বলবে নিজের প্রাণপ্রিয় কোলবালিশের উপর পা দিয়ে অনায়াসে ঘুম দিয়েছে সে। প্রথমে আলতো করে হাত সরাতে গেল, তখন বাঁধলো আরেক বিপত্তি। আগে যাওয়া হাত আলগা ছিল, এখন আরও জাপটে ধরলো। এবার তুষির মেজাজ দ্বিগুণ খারাপ হলো। এমনিতেই বাথরুমে যেতে হবে, তার মধ্যে এই ঝামেলা। নিজেকে ছাড়ানোর জন্য রিমিকে জোরেই দিল এক ধাক্কা। এহেন ধাক্কায় ধপাস করে বিছানা থেকে পড়ে গেল বেচারি। লাফ দিয়ে চেঁচিয়ে উঠে বলল, আমি কোথায়? আমি কি বেঁচে আছি? আমি এখন কেন? রিমি এক নিঃশ্বাসে ঘুম জড়ানো স্বরে বলে উঠে আস্তে আস্তে বিছানায় বসলো। আচমকা নিচে পড়ায় বেশ ভালোই কোমরে ব্যথা পেয়েছে, তাই আহ করে উঠল। তুষিকে অকথ্য গলায় কয়েকটা গালি দিতেও ভুলেনি সে। তুষির ভীষণ হাসি পেল, খিলখিল করে হেসে উঠে বলল, শোন শাকচুনি, প্রথমত আমাকে ধরে ঘুমিয়েছিস, এটা একটা ভুল। আর তার মধ্যে আবার ছাড়াতে গেছি, ভালোভাবে ছাড়বি তো না, আরও চেপে ধরলি। ছি ভাই, বিয়ের পরেও কি এভাবে ঢুসে ঢুসে মারবি? বেচারা দুলাভাই বিয়ের একদিন পরেই তোর চাপাচাপিতে অক্কা পাবে। এমন কথায় রিমি বেজায় রেগে গেল। ঘুমালে কি আর আবার হুঁশ জ্ঞান থাকে নাকি? জান্নাতের সাথেও তো সে এভাবেই ঘুমোয়, তার জন্য অবশ্য জান্নাতের কাছে কম গালি খায় না। রেগে তুষির দিকে তেড়ে গেল সে। অমনি এক মুহূর্ত দেরি না করে বাথরুমের দিকে দৌড় দিল তুষি। রিমি গালি দিতে দিতে নিজেও ফ্রেশ হতে চলে গেল। সকালের খাবার টেবিলে তুষি যেতে চায়নি। ওই জঙ্গলি ভূতের মুখোমুখি হওয়ার এক বিন্দু ইচ্ছে আপাতত তুষির নেই। এমন একটা কাজ করেছে যা তুষির ভাবার বাইরে ছিল, তাই সে পণ করলো আর কখনো তুষারের সামনে যাবে না, কথাও বলবে না। তানহা ডাকতে আসায় তুষি বলে দিল তার শরীরটা ভালো লাগছে না, এখানে যেন খাবার নিয়ে আসে। আমেনা বেগম নাস্তা দিয়ে যাওয়ায় নিজের ঘরে নাস্তা করে ওষুধ খেয়ে নিল তুষি। এরপর প্রাণের চেয়েও প্রিয় তুষির বেস্ট ফ্রেন্ড জুইকে কল করলো। অনেকদিন স্কুলে যাওয়া হয় না, বিয়ের 5 দিন আগে থেকেই স্কুলে যাওয়া বন্ধ করেছে সে। আপাতত পড়াশোনা করার মোড নেই যাকে বলে। বিয়ে বাড়ি আবার কিসের স্কুল, কিসের পড়াশোনা? পড়বে তো ওই রিমি খচ্চর, পড়তে পড়তে শহীদ হয়ে যাক, তাতে ওর কি? কত কথা জমে আছে, জুইকে না বলা পর্যন্ত পেট ফুলে থাকবে তো। রিং হওয়ার সাথে সাথে জুই এক গাধা প্রশ্ন ছুড়ল, ওই শয়তান কুত্তা হনুমান, এতদিন পর আমার কথা মনে পড়লো তোর? খুব তো কথা না বলে ভালোই ছিলি, তবে এখন কেন কল করলি? রাগ বলছি, কথা নেই তোর সাথে, যা। আপুর বিয়ে বলে একটু কল করে যেত না? কল তো দূরে, পিক পর্যন্ত দিসনি আমায়। জুয়ের কথায় তুষি কান চেপে ধরল, বলল, আস্তে ভাই আস্তে, এত জোরে কেউ কথা বলে?
কান দুটো ফেটে গেছে আমার। আর কি যেন বলি? ও হ্যাঁ, কল করিনি কেন? পিক দেয়নি কেন? তোর কোনো আইডিয়া আছে এই কয়েকদিন আমার ওপর দিয়ে কি পরিমাণ ঝড় বয়ে গেল? দোস্ত, আমি পুরাই শেষ। ওই তুষার নামক বন মানুষের অত্যাচারে আমি 3 দিনেই 10 কেজি শুকিয়ে গেছি। জুই আগ্রহ বাড়িয়ে বলল, আবার কি হয়েছে? আর 3 দিনের কথা আমাকে তুই 7 দিন পর বলছিস? আজ মনে পড়েছে যে জুইকে বলা উচিত। বাহ বাহ, আরও কত কি দেখবো। আমি তো তোর বেস্ট ফ্রেন্ড না, কেউ হই না আমি। একটু ন্যাকা কান্না করেই বলল জুই। তুষি হতাশ নিঃশ্বাস ছাড়ল। সে জানে এই জুই নামক বন্ধুটি কথায় কথায় ভীষণ ঢং করে, কিছু হলেই বলবে। তাই সে এই কদিন যাবৎ যা কিছু হয়েছে সব বলল জুইকে। জুই সব কাহিনী শুনে ভারী অবাক হলো। তুষারকে 101টা গালি দিয়ে তবেই সে ক্ষান্ত হলো। সব কথা ভুলে তুষি ফোন রেখে দিয়ে তানহার কাছে গেল। তানহা সকালেই বলেছে আজ তারা বাইরে ঘুরতে বের হবে। পাশেই বাণিজ্য মেলা হচ্ছে, ওখানেই সবাই মিলে ঘুরে আসবে। রামিমা এক কথায় রাজি হয়ে যায়। শালাবাবু শালিদের সাথে আজ প্রথম কোথাও যাওয়া হচ্ছে। এই নিয়ে কথা হওয়ার সময় রিমি বলে, দোলা ভাই আজ মেলায় যাব, নাগরতলায় উঠব। না তা কি করে হয়? ইস, চুড়ি টিপ কিনবো, ইচ্ছা মতো ফুচকা খাবো, আর ভাইয়ার পকেট ফাঁকা করবো। তুষি ফট করে বলে ওঠে, তোর তো নাগরই নাই, তবে নাগরদোলায় উঠবি কেন? যেভাবে বলছিস মনে হয় তোর বুঝি হাজার হাজার আছে। তুষি মুখ মুচড়ে বলল, অবশ্যই শালিগণ, আজ আপনারা যা বলবেন তাই হবে। তুষিও বেজায় খুশি। তানহা জান্নাতের উদ্দেশ্যে বলল, তুই এমন চুপ কেন? তোর কি কি আবদার আছে বল। দেখিস না দুই উছরে পোকা আগেই ভেবে নিচ্ছে কি কি কিনবে। তুষি মুখ ভেঙচি দিয়ে মুখ ফুলিয়ে বলল, এই শোনো আপু, বেশি কথা বলবে না। আমাদের দুলাভাই, আমরা বুঝে নিব কি কি কিনবো আর কোথায় কোথায় ঘুরবো। যাও, তোমাকে একটু ভাগ দিব। কি বলিস রিমি? রিমি দাঁত কেলিয়ে বলল। হ্যাঁ তা তো অবশ্যই। আবার আড্ডায় বসে পড়লো সবাই। এতক্ষণ খেয়াল না করলেও এবার তুষির খেয়াল হলো সকাল থেকে বন মানুষকে দেখছে না সে। চারপাশে চোখ দুটো দিয়ে খোঁজাখুঁজি করলো, না কোথাও তো নেই। অবশেষে রিমিকে বলল, এই শোন না, তুষার ভাইকে যে দেখছি না, মরে টরে গেল নাকি? মরলে অবশ্য ভালো, আমি অত্যাচার থেকে বেঁচে যাব। এরপর 40 খেতে পারবো। আর তুই বিয়ের আগেই বিধবা? এই বলে হাহা করে হাসলো সে। ফাজলামি না করে বলবি। রিমির নির্বিকার জবাব। ভাইয়া একটু আগেই বাসায় চলে গেছে, কি নাকি জরুরি কাজ পড়ে গেছে বলল, তাই কারোর কথা না শুনেই চলে গেল। তবে মামি জোরাজোরিতে বলে গেছে আবার আসবে। তুষি এহেন কথায় অবাক হলো। যত দোষ করার সে নিজে করলো, আর এভাবে পালিয়ে যাওয়ার মানে কি? এত সাহস? তো সামনে আয়, এবার দিব চুল ছিঁড়ে। তবে আজ তো কোনোভাবে যাওয়ার কথা ছিল না, তো কি এত দরকার পড়েছে তার? তুষিকে ভয় পেয়ে লজ কুটিয়ে পালিয়েছে, এই ভেবে মন শান্ত হলো তার। মনে মনে ঠোঁট টিপে হাসলো। আসুক একবার, সামনে এর প্রতিশোধ সে নিবেই নিবে। দুপুরে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়ার পর সবাই প্রস্তুতি নিচ্ছে মেলায় যাওয়ার। তানহার শাড়ি পরা দেখে জান্নাত, তুষি আর রিমিও জেদ করলো তারাও শাড়ি পরবে। তুষিও তেমন শাড়ি সামলে রাখতে পারে না, তবুও সবার দেখা দেখি সেও একটা নীল রঙের শাড়ি পরে নিল। বিয়ের দিন বেশ সুন্দর করে শাড়ি পরলেও একটু পেট বের হয়েছিল বলে তার জন্যই তুষার ভাই কেমন করেছিল সব মনে আছে তার। আজ আর সে ভয় নেই, তুষার ভাই তো যাবেই না মেলায়, বাড়তি কোনো ঝামেলাও নেই, আজ খুব মজা হবে। এসব ভাবতে ভাবতেই সবাই রওনা দিল। মেলায় পৌঁছে দেখলো প্রচুর মানুষের আনাগোনা, পা রাখার জো নেই। আস্তে ধীরে পা টিপে টিপে ঘুরতে থাকলো সকলে। সবাই চুড়ির দোকানে রং বেরঙের চুড়ি দেখতে লাগলো। তুষি শাড়ি পরার জন্য ঠিকমতো হাঁটতেও পারছে না, সকলের পিছে পিছে পা বাড়াচ্ছে সে। শাড়ি সামলানো আর বিশ্বজয় করা তার জন্য একই মনে হচ্ছে এখন। মনে মনে নিজের প্রতি নিজেই অকথ্য গলায় গালি দিতে বসলো। কেন সবার সাথে নাচতে নাচতে শাড়ি পরতে গিয়েছিল সে? শিক্ষা হলে আর জীবনেও শাড়ি পরবে না, খুশি মনে মনে তাই ভেবে নিল। হাঁটতে হাঁটতে পেটের অংশ থেকে কখন যে শাড়ি অল্প সরে গেছে সে খেয়ালই করেনি। সামনের দিকে তাকিয়ে হাঁটতেই হঠাৎ করে পেছন থেকে হুট করে কে যেন তুষির পেটে জোরে সোরে নখ ডাবিয়ে দিল। সঙ্গে সঙ্গে তুষি ভয়ে চৌকিতে পেছনে তাকালো। কই, এত মানুষের মধ্যে কাকে কি বলবে সে? ডান হাত পেটে দিয়ে দেখলো হালকা রক্ত বের হয়ে আসছে। কান্না চলে আসলো তুষির।
কোনো উপায় না পেয়ে জান্নাতকে জোরে ডাকলো। জান্নাত পেছনে তাকিয়ে দেখলো অনেকটা পেছনে পড়ে আছে তুষি। এরপর জান্নাতের সাথে দোকানে দোকানে সবকিছু দেখতে লাগলো, তবে মনের মধ্যে খুঁতখুঁতানি এক বিন্দুও কমলো না। হঠাৎ হাতে রিং দেখার সময় পিচ্চি ছেলে তুষির হাতে চিরকুট আর মলম দিয়ে দৌড়ে চলে গেল। কাগজটা খুলে দেখতেই সেখানে গুটি কয়েক অক্ষরে এলোমেলোভাবে লেখা, শাড়ি যখন সামলে রাখতেই জানেন না, তবে কেন শাড়ি পরতে হয়? মানুষকে কেউ দেখানোর জন্য শাড়ি পরে? আমি এসব সহ্য করব না। আর একবার এভাবে শাড়িতে দেখলে একদম খুন করে দেব। আর ওইভাবে রক্ত বের হওয়ার জন্যই জোরে নখ দাবিয়ে দিয়েছি। বেশ করেছি, মলমটা লাগিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। আশা করি এবার থেকে শাড়ি পরার সময় 10 বার ভাববে। ইতি, কেউ না। তুষি চিঠিটা বারবার পড়লো। আশ্চর্য, কি ঠান্ডা মাথায় হুমকি, আবার ব্যথা দিয়ে মলমও পাঠিয়ে দিয়েছে। এটা কি হতে পারে? তুষার ভাই? না, সে কি করে এখানে আসবে? এইসব ভাবনার মাঝে পাশে তাকিয়ে দ্বিগুণ গতিতে চমকে গেল তুষি। সামনে স্বয়ং তুষার ভাই দাঁড়িয়ে কথা বলছে দুলা ভাইয়ের সাথে। এ কি করে সম্ভব? সে আসবে কেউ আমাকে জানালো তো না, কেন জানায়নি? এখন আমার কি হবে? মনের মাঝে একটাই কথা বলা বলি করছে, খুশি তু তো গেয়া। অমনি তুষার কানে কানে ফিসফিস করে বলল, লুকিং লাইক সো হট সুইট হার্ট। এহেন কথায় তুষির হৃদস্পন্দন থমকে গেল। শুকনো ঢোক গিলে গলা ভিজিয়ে নিল। মনের ভেতর যে ঝড় বইছে সেটা কাউকে বুঝতে দিল না। ইচ্ছে তো করছে তুষারের কথায় কোনো উত্তর দিবে না বলে সিদ্ধান্ত নিল। শাড়িতে একদম বউ বউ লাগে, তাই বলে তো পেট দেখানো যাবে না। তুষার বলেই রামিমের সাথে চলে গেল। এবার বুঝতে আর বাকি রইল না মলম আর চিঠির মালিক কে। নানা রকম চুড়ি, শাড়ি, টিপ, আলতা, নূপুর সব কিছুই কিনলো। ফুচকা, ঝালমুড়ি, হরেক রকম আচার খেলো। বাড়ির সবার জন্য মোটামুটি কেনাকাটাও করলো। তুষারও উকিঝুঁকি দিয়ে তুষির আশেপাশেই থাকছে। কোনো অভিজ্ঞতা না থাকায় তুষি যে চুড়ি কিনলো, সেও তুষির অজান্তেই ওই রকম 2 ডজন করে চুড়ি আর একটা করে নূপুর পকেটে পুরে নিল। তবে নাগরদোলায় ওঠার সময় বাঁধলো আরেক বিপত্তি। তুষির সাথে বসেছে তুষার আর জান্নাত, আরেক পাশে তানহা, রামিমা এবং রিমি। যখনই নাগরদোলা উপর থেকে নিচের দিকে নামতে শুরু করলো, তুষি দিল এক চিৎকার। ভয়ে তুষারের হাতের জোরেই নখ ডাবিয়ে দিল। এরপর ক্ষান্ত হলো না, কান্না শুরু করে দিল, চিল্লাতে লাগলো। তুষারও ব্যথা তো পাচ্ছেই, তবুও তুষির ভয়ের জন্য কিছু বলতেও পারলো না। এরপর আলতো করে কাঁধ ধরে রাখলো। নাগরদোলা থেকে নেমে ভয়ে কাঁপতে লাগলো তুষি। এরপরও ভাব নিয়ে বলল, দুলা ভাই শোনো না, চলো আবার নাগরদোলায় উঠি, এবার আর ভয় পাবো না। তুষার অবাক হয়ে শুনলো সব কথা। এরপর দিল এক ধমক। বেয়াদব দেখেছি, তবে তোর মতো ডাইনি দেখিনি। দেখ হাতের অবস্থা, উঠলে তো ঠিক ভ্যাভ্যা করে কাঁদিস। এখন আবার যেতে চাস? তো বল, তোকে উপরে রেখে দেবো আজ সারা রাত। সবাই ওর দশা দেখে ঠোঁট টেপে হাসলো। রামিম এবার বাসায় যাওয়ার তাড়া দিল। সন্ধ্যা হয়ে এসেছে। ব্যস্ত রাস্তায় তারা 6 জন হেঁটে হেঁটে এগোচ্ছে। সাথে খুশ গল্প তো আছেই। সবাই বেশ এগিয়ে গেছে। তুষার পেছনে তাকিয়ে দেখলেও তুষি অনেক পেছনে পড়ে গেছে। তুষি এক হাতে পড়া চুড়িগুলো নেড়ে চেড়ে দেখছে আর হাঁটছে। এমন সময় হোঁচট খেয়ে পড়ে যেতে নিলেই তুষার হাতটা খপ করে ধরে ফেলে। হাত ছেড়ে আধো আধো অন্ধকারে বুক পকেট থেকে লাল কালো চুড়িগুলো হাতে নিয়ে তুষির বাঁ হাত শক্ত করে চেপে ধরে একে একে পরিয়ে দিতে লাগলো। তুষিও ওর মুখপানে চেয়ে দেখলো সে খুব যত্নে তার ভালোবাসাময় চুড়িগুলো পরাচ্ছে। একে একে সকল অভিমান, অভিযোগ সব যেন মুহূর্তেই লজ্জা পেয়ে দূরে কোথাও উধাও হয়ে গেল। যাওয়ার আগে চুপি চুপি বলে গেল, এই ছোট ছোট আদুরে ভালোবাসা যত্নের মধ্যে আমরা তো খুবই ঠুনকো। এক ধ্যানে তাকিয়ে থাকতে কানে বাজলো, এক চাঁদকে সাক্ষী রেখে আমার নিজস্ব চাঁদের হাতে ভালোবাসা মেখে দিলাম, যাতে আকাশের চাঁদ আমার নিজের চাঁদকে দেখে ভীষণ হিংসে করে। এর জন্য তার সামনে অল্পখানি খুব যত্নে কেনা ভালোবাসা পরিয়ে দিলাম। এ কথা বলে এক মুহূর্ত দেরি না করে চুড়ি পরানো হাতে একটা গাঢ় চুমুক খেলো। ঘোর লাগা কণ্ঠে বলল, এটা ছিল কালকের রাতের পাওয়া। আমি কখনো কারো দেনা পাওনা বাকি রাখি না, মনে রাখিস। তবে কালকের চুমুটা ভীষণ মিষ্টি ছিল। এই বলে চোখ টিপ দিয়ে আগে আগে হাঁটা ধরলো। তুষি হা করে শুধু এসব দেখেই গেল। শেষের কথা শুনতেই সে থমকে গেল। কাল রাতের চুমু মানে কি করেছে সে? জ্বরের ঘরে আবল তাবল কিছু করে ফেলেনি তো? লজ্জায় চোখ মুখ লাল হয়ে গেল তুষির। কান দিয়ে ধোয়া বেরোলো। ইচ্ছে করছে মাটি খুঁড়ে ঠুস করে ভেতরে চলে যেতে।
কিভাবে যাবে এখন তুষারের সামনে সে? কিভাবে? নাকি তুষিকে লজ্জা দেওয়ার জন্য মিথ্যা নাটক বানালো?